আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে করবো আমরা ইউনিট 6 থেকে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান পদ্ধতি ও বিশেষ খতিয়ান। তো আমি দেখেছি তোমাদের প্রতি বছরই এই অধ্যায় থেকে একটা অঙ্ক আসে। তো আমাদের মূল টার্গেটটা হচ্ছে, দেখো তোমাদের কিন্তু প্রতি অধ্যায় থেকে অঙ্ক দেবে, কিন্তু গ বিভাগের জন্য আমাদেরকে মূলত 5টা অধ্যায় মানে 5টা অঙ্ক আমাদেরকে করতে হবে, বা 5টা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। তো এখানে তোমার কাছ থেকে অনেকগুলো অধ্যায় থেকে প্রশ্ন কমন পড়বে, তো তুমি তোমার ইচ্ছা মতন প্রশ্নগুলোর উত্তর করে দিও, কোনো সমস্যা নেই। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো চলো শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। তো তোমাকে যেটা করতে হবে, অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে এই টাইপের অঙ্ক তোমাকে দিলে মানে তুমি অবশ্যই অঙ্কগুলো করতে পারবা। কারণ অঙ্কগুলো আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে করে দেবো, যাতে তোমরা বুঝতে পারো। তো আমি এত লং প্রসেসে যাব না, যত সহজভাবে তোমাকে শেখানো যায় আমি সেই চেষ্টা করছি। তো এই জন্য আমরা যেটা করবো, এখানে যে তারা ট্রানজেকশনগুলো দিচ্ছে, আমরা ট্রানজেকশনগুলো একটু দেখে নিব। তো চলো শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। The following is the transaction of Mr. Johas cash received from the month of May 2016. অর্থাৎ মিস্টার জোহার মে 2016 সালের কিছু ট্রানজ্যাকশন তারা আমাদেরকে দিয়েছে। তো আমরা একটু দেখে নেব যে এখানে কি ট্রানজ্যাকশনগুলো রয়েছে। মের 1 তারিখ মিস্টার জোহার ব্রিংস ক্যাশ টাকা 1,50,000 অ্যাজ ক্যাপিটাল। মিস্টার জোহা কি করছে, সহজ করে বোঝার চেষ্টা করে, এত কঠিনভাবে বোঝার দরকার নাই। মনে রাখবে ক্যাপিটাল মানে মূলধন। মিস্টার জোহা কি করছে, তোমার হইতেছে ক্যাপিটাল হিসাবে 1,50,000 টাকা আনছে মের 1 তারিখে। তো এখানে যে খতিয়ানগুলো রয়েছে এগুলো খুবই সহজ, এত কঠিন না। এখান থেকে মেন যে টপিকগুলো আছে, আমি টপিকগুলো তোমাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি যে মূলত এগুলো কিভাবে টানতে হয়। মের 4 তারিখ ক্যাশ সেল মানে নগদে বিক্রি করছে মার্চেন্ডাইজ টাকা 40,000, যেটা খরচ ছিল 25,000, কোনো বিষয় না। মের 8 তারিখে এ চেক ফর টাকা 19,600 ইজ রিসিভড ফ্রম ডি কোম্পানি। আমি তোমাদেরকে বলছিলাম, তুমি যদি কারো কাছে পাও, এটা কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে যাবে, আর তোমার কাছে যদি কেউ পায় সেটা অ্যাকাউন্ট পেয়েবল হয়ে যাবে। তো দেখো এখানে ডি কোম্পানির কাছ থেকে সে কি করছে, 19,500 টাকার একটা চেক পাইছে, কিন্তু টাকা পাইতো ওই বেটার কাছে হইতেছে 20,000। তাহলে এই যে তুমি যে 19,600 টাকা পাইছো আর 20,000 টাকা যে তুমি পাইতা, এই যে 400 টাকা যে পাইছো না, এটা কিন্তু ডিসকাউন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো, এটাই কিন্তু ডিসকাউন্ট। তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অঙ্ক করার সময়। মের 10 তারিখ ক্যাশ সেল নগদে বিক্রি করছে মার্চেন্ডাইজ 35,000 টাকা, যেটা খরচ ছিল তোমার মানে কস্ট পড়ছিল হয়েছে 22,000 টাকা। এগুলো খুবই সহজ, আমি তোমাদেরকে যখন করাবো তখন তোমরা খুব সহজে বুঝতে পারবা। মের 21 তারিখ ক্যাশ রিসিপ্ট 20,000 টাকা অন বিল রিসিভেবল, এটা আমরা লিখবো বিল রিসিপ্ট। হ্যাঁ, ঠিক আছে, আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো যে এটা কীভাবে লিখতে হয়, আগে আমি ট্রানজেকশনগুলো শেষ করছি। মের 25 তারিখ এ চেক ফর টাকা 26,300 রিসিভ ফ্রম ই কোম্পানি। ওই যে তুমি রিসিভ করতেছো, এগুলো সবগুলো কিন্তু ভাইয়া অ্যাকাউন্ট রিসিভেবল হবে। হ্যাঁ, আমি পরে দেখিয়ে দিচ্ছি। ইস ফুল স্টেটমেন্ট টাকা 30,000। তো 30,000 টাকার ভিতরে তুমি কি করছো, এই 26,300 টাকা পাইছো, বাকি টাকাটা কিন্তু তুমি পাইছো না। তো বাকি টাকাটা কিন্তু আমাকে ডিসকাউন্ট হিসেবে দেখাইতে হবে। মের 30 তারিখ ক্যাশ রিসিভ টাকা 4,000 ফর ইন্টারেস্ট, আর কোনো বিষয় না, ইন্টারেস্টের জন্য তুমি 4,000 টাকা পাইছো। তো এই যে এখানে যে কথাটা তারা বলছে, একটু দেখো ভালো করে, বলছে জার্নালাইজ দ্যাট অ্যাবভ ট্রানজ্যাকশন ইন ক্যাশ রিসিভ জার্নাল। তো ক্যাশ রিসিভ জার্নালে তোমাকে এটা দেখাতে হবে যে এই নিচের এই যে ট্রানজ্যাকশনগুলো কি জার্নাল মানে তো যাবে তা বোঝো নাই। তো প্রথমে আমরা এটা দেখে নিলাম, এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই গড়টা তোমাদেরকে কিভাবে করতে হবে বিশেষ খতিয়ানে। কারণ তারা শুধু আমাকে বলছে যে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন ক্যাশ রিসিভ জার্নাল, শুধু আমাকে ক্যাশ রিসিভ জার্নালটা করে দেখাইতে হবে। তো চলো দেখিয়ে দিচ্ছি যে আমরা গড়টা কীভাবে বানাবো। তো এগুলো নিয়ে চিন্তা করার কিছু না, আমি এগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। যদি তোমাকে বলা হয় যে তোমার এই জন্য বলছে যে ক্যাশ রিসিভ জার্নাল, যদি তোমাকে ক্যাশ রিসিভ জার্নালের কথা বলে যে তুমি ক্যাশ রিসিভ জার্নালটা তৈরি করো, তাহলে ভাইয়া তোমাকে গড়টা এইভাবে করতে হবে, একটু মনে রাখার চেষ্টা করো। প্রথমে লিখবো আমরা ডেট, এরপর লিখবো অ্যাকাউন্টস ক্রেডিটেড, এরপর লিখবো রেফারেন্স, এটাই তো বলছি না, যাই হোক লিখবো মিস্টার জোহাস ক্যাশ রিসিপ্ট জার্নাল। তোমাকে যেটা বলবে, দেখো যে ক্যাশ রিসিপ্ট জার্নাল বলছে না, যে ক্যাশ রিসিপ্ট জার্নাল বলছে না, এটা আমরা এখানে বসাই দিচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা, তো গড়টা আমরা কিভাবে করবো দেখো, আমরা লিখবো ডেট, অ্যাকাউন্ট ক্রেডিটেড, রেফারেন্স ডেবিট ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ঠিক আছে, বা এত কিছু বোঝার দরকার নাই, এমআই ক্রেডিট। তো এরপরে আমরা ডেবিটের যে গড়টা আছে এটা 2 ভাগে ভাগ করব, আর ক্রেডিটের যে গড়টা আছে এটা আমরা 3 ভাগে ভাগ করব। তো ডেবিটের গড়টা আমরা ভাগ করব এরকম ক্যাশ আর সেল ডিসকাউন্ট, আর ক্রেডিটের গড়টা আমরা ভাগ করব অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস, আদার। বুঝতে পারছো? আচ্ছা,
তো এইভাবে আমরা গড়টা করে নিব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা এই জাবেদাগুলো এখান থেকে নেব। সবাই ক্যাশ রিসিভ জার্নাল বলতে কিন্তু যে মানে এটা হিসাব ডেবিট, ওটা হিসাব ক্রেডিট, মানে দুটা করে জাবেদা কিন্তু আসবে না, জাস্ট একটা করে আসবে যখন তোমাকে বলবে ক্যাশ রিসিভ জার্নাল তৈরি করার জন্য। ওকে, আমরা দেখি একটু প্রথমটা। মিস্টার জোহা কি করছিল, এই 1,50,000 টাকা আনছিল ভাই, কি হিসাবে বলো, ক্যাপিটাল। তো আমরা প্রথমে এই ঘরে লিখবো যে এই দেখো ক্যাপিটাল মিস্টার জোহা, বা তুমি শুধু ক্যাপিটালও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা জানি কি নগদান হিসাব মানে নগদান হিসাব ডেবিট, ক্যাপিটাল হিসাব কি, মূলধন হিসাব কি ক্রেডিট। একটু ভালো করে খেয়াল করো, এই যে ক্যাশ মানে নগদ, এই যে ডেবিটের করে ঢুকছে 1,50,000 টাকা। আর এখানে এই যে ক্রেডিটের যে ঘরটা আছে দেখো, এটা অ্যাকাউন্ট রিসিভেবল না, এটা সেলও না, তার মানে এই যে আদারের যে ঘরটা আছে না, এই আদারের ঘরে চলে যাবে তোমার হচ্ছে 1,50,000 টাকা। বুঝতে পারছো? তো 4 নাম্বারটা দেখো ওরা কি বলছে, যে ক্যাশ সেল নগদে বিক্রি করছে মার্চেন্ডাইজ 40,000 টাকা। কত বলো, 40,000 টাকা, আর এটা খরচ ছিল 25,000 টাকা। তো আমরা মনে রাখবো যদি কোনো কিছু বিক্রি করা হয়, এটা যাবে হয় নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো ডেবিট আর ক্রেডিটের ভিতরে এই 40,000 টাকা যাবে, আর 25,000 টাকা আমি এই কস্ট অফ গুডস সোল্ডের করে দেখাই দেবো। একটু ভালো করে খেয়াল করো, এই দেখো সেল, এই যে ক্যাশের করে আমি 40,000 লিখছি, আবার এই দেখো সেলের করে আমি 40,000 টাকা লিখছি। আর ওই যে বলছিল না খরচ হয়েছে 25,000 টাকা, এই দেখো এই 25,000 টাকা আমি এই যে কস্ট অফ গুডস সোল্ড করে এই যে এই পাশে লিখে দিয়েছি 25,000 টাকা। বুঝতে পারছো? সবগুলো একই রকম হবে, এগুলো কঠিন কিছু না ভাই, খুবই সহজ। 8 নাম্বারটা একটু দেখি আমরা। এর চেক পাইছে 19,600 টাকার একটা চেক পাইছে সে ডি কোম্পানির কাছ থেকে, যেটার পুরো টাকার পরিমাণ ছিল 20,000 টাকা, কিন্তু 20,000 টাকার সহজ কথা হচ্ছে সে একটা চেক পাইছে 19,600 টাকা, কিন্তু সে টাকা পাইতো 20,000, কিন্তু এখানে 400 টাকা কম পাইছে। তার মানে যে 400 টাকা যে কম পাইলো, এটা হচ্ছে ডিসকাউন্ট পাইছে। তো নগদ যে টাকাটা পাইছে আমরা এখানে দেখাই দেবো, খেয়াল করো। এই দেখো আমি লিখছি মের 8 তারিখ, আর ভাইয়া মনে রাখবা, এতে অ্যাকাউন্ট, আরতে হইতেছে রিসিভেবল, ডি কোম্পানির কাছ থেকে সেই টাকাটা পাইছে কত, 19,600 টাকা। দেখো এখানে আমি লিখছি সেলস ডিসকাউন্ট। এই যে দেখো আমি 20,000 টাকা পাইতাম, এই মূলত যে পাওনাদারের কাছে, মানে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে 20,000 টাকা পাইতাম। এই 20,000 টাকা থেকে আমি 400 টাকা কম পাইছি, এটা আমি সেলস ডিসকাউন্ট হিসেবে দেখাই দিয়েছি, এটা অন্য কোথাও যাবে না, এটা এখানেই থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, 10 তারিখে দেখি কি হয়েছে। ক্যাশ সেল ফর মার্চেন্ডাইজ 35,000 টাকা মার্চেন্ডাইজ সে বিক্রি করছে, এর মধ্যে আবার মানে তোমার কস্ট হয়েছিল বা খরচ হয়েছিল 22,000 টাকা। সেম আগের মতোই নগদের করে 35,000 টাকা লিখবো, মানে ক্যাশের করে 35,000 টাকা লিখবো, আর সেলের করে হইতেছে 35,000 টাকা লিখবো, আর এই যে কস্ট অফ গুডস সোল্ডের করে 22,000 টাকা বসাই দেবো। একটু খেয়াল করো, এই সেলের করে দেখো আমি এখানে লিখবো সেলস, এই যে 35,000 টাকা এই করে লিখবো, আর এই সেলসের করে আমি 35,000 টাকা লিখবো। আর ওই যে বলছিল না 22,000 টাকা খরচ হয়েছে, কোথায় এই যে 22,000 টাকা খরচ হয়েছে, এই দেখো 22,000 টাকাটা এই করে রেখে দিছি। বুঝতে পারছো? বলবে যেটা খরচ হয়েছে ওটা তোমরা এই পাশে করে রেখে দিবা, তাহলেই হয়ে যাবে। দেখি 21 নম্বরটা, ক্যাশ রিসিভ 20,000 বিল অন রিটার্ন, এটা আমরা বিল রিসিভেবল হিসেবে দেখাই দেবো। একটু খেয়াল করো, এই যে 21 নাম্বার, এই দেখো বিল রিসিভেবল, এই যে আমরা ক্যাশের করে বিলটা দেখাইছি 20,000 টাকা। আর এই যে দেখো এখানে বলছে বিল রিসিভ হয়েছে, তো বিল রিসিভ হয়েছে যে এটা হচ্ছে নগদের করে, আর এটা চলে যাবে হচ্ছে আদার্সের ঘরে, কারণ এটার সাথে অন্য কোনো তোমার জাবেদা হয় না, এই জন্য এটাকে আমাকে আদারের ঘরে নিয়ে নিতে হবে। তো নগদের ঘরে নিলাম আমরা 20,000 টাকা, আর আদার্সের ঘরে নিলাম আমরা 20,000 টাকা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 25 নাম্বারটা দেখো, এর চেক 26,300 টাকা সে পাইছে ই কোম্পানির কাছ থেকে, কিন্তু এখানে 30,000 টাকার পাওয়ার কথা ছিল, তো যে টাকাটা পাইছে না হচ্ছে সেলস ডিসকাউন্ট। তো নগদের ঘরে লিখবো এটা আমরা, আর বিক্রয় দেখো একটু আমি দেখাই দিচ্ছি, সরাসরি দেখাই দিই। আচ্ছা দেখো, আর মানে অ্যাকাউন্ট রিসিভেবল ই কোম্পানি, যে নগদের ঘরে লিখলাম আমি এত টাকা, 26,300 টাকা। আর হচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবলের যে ঘরটা আছে না, এই ঘরে লিখবো হচ্ছে, মানে আমি তার কাছে পাইতাম হচ্ছে 30,000 টাকা, আমি 30,000 থেকে 26,300 টাকা বাদ দিলে থাকবে আমার 3,700 টাকা। তো এই টাকাটা ছিল আমার ডিসকাউন্ট। ওকে, এরপর দেখি আমরা 30 নাম্বারটা, ক্যাশ রিসিভ 4,000 টাকা ইন্টারেস্ট, কোনো বিষয় না, তো আমরা এখানে লিখবো ইন্টারেস্ট রেভিনিউ, নগদের ঘরে লেখা। তো ইন্টারেস্ট রেভিনিউটা আমরা নগদের ঘরে লিখবো, আর এখানে হচ্ছে আদার্সের ঘরে লিখে দেবো। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমি একটু জুম করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা করবো, এই সবগুলো ঘর আমরা যোগ করে এই ঘরে লিখবো, আর এই ঘরে আমরা ফুট নামের একটা অপশন লিখবো। তো অনেকে বলতে আছে স্যার আগে তো আমরা এখানে টোটাল লিখতাম, এখানে ফুট লিখতাম, যে অঙ্কের যে নিয়ম বুঝছো, এখানে আমরা ফুট লিখবো, লেখার পরে এই সবগুলো যোগ করবো, যোগ করে আমরা এই ঘরে নিয়ে আসবো। আর এরপর কি করবো, আমরা এই সবগুলো যোগ করবো, যোগ করে আমরা এই ঘরে নিয়ে আসবো। দেখো এই 400 সাথে 3700 যোগ করলে হয়ে যাবে 4100,
এরপর আমরা যেটা করবো, এটার সাথে এটা যোগ করে আমরা এই ঘরে নিয়ে আসবো, এটার সাথে যোগ করে আমরা এই ঘরে নিয়ে আসবো, এটার সাথে যোগ করে আমরা এই ঘরে নিয়ে আসবো, বুঝতে পারছো? আর এটার সাথে যোগ করে আমরা এই ঘরে নিয়ে এসে এখানে হিসাবটা এখানে ক্লোজ করে দেবো। এটা আর এই ঘরে আসবে না। এখন আমাকে যেটা করতে হবে, এই 3 ঘরের হিসাবটা আছে না, এই 3 ঘরের হিসাবটা যোগ করে আমি এই ঘরে আনছি, আর এই 2 ঘরটা যোগ করে আমি এখানে আনছি। হিসাবগুলো এখানে ক্লোজ করে দিছি, আর এখানে বলছে যে ক্রস ফুট, ঠিক আছে? তো টোটালের পরিমাণটা জাস্ট আমরা এখানে দেখাই দিয়েছি। জাস্ট এই অঙ্কের নিয়মই হচ্ছে এটা, তোমাকে এখানে ফুট মানে লিখে মানে এগুলো যোগ করে এগুলো নিয়ে আসতে হবে। আর ক্রস ফুট দেখে আরে এই 3 ঘরটা যোগ করে এগুলো আনতে হবে, আর সরি এই 2 ঘরটা যোগ করে তোমার এগুলো আনতে হবে, আর এই 3 ঘরটা যোগ করে তোমাকে এগুলো আনতে হবে। তো অঙ্কটা কিন্তু এইভাবে শেষ হয়ে যাবে। তোমরা 2 থেকে 3 বার ভালো করে বুঝে অঙ্কটা দেখবা। তো আশা করি এরপর তোমাদের এই টাইপের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না।